মাগুরায় বহুল আলোচিত শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলার রায় আজ, 4 আসামি কারাগারে। দাবি মানার আশ্বাসে জগন্নাথ শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার, আজ থেকে ক্লাসে ফেরার ঘোষণা। ঢাবি ছাত্র সাম্য হত্যার বিচার দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম ছাত্র দলের। ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সরকার গঠন করে 31 দফা বাস্তবায়ন করা হবে, সরকারের উচিত দ্রুত নির্বাচন দেয়া, বলছেন বিএনপি নেতারা। চাকা খুলে গেলেও নিরাপদে শাহজালালে অবতরণ করেছে কক্সবাজার থেকে আসা বিমান, পাইলটের দক্ষতায় বেঁচে গেল 71 যাত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ হত্যার আলোচিত মামলার রায় আজ। অভিযোগ গঠনের 21 দিনে বিচারিক কার্যক্রম বুধবার শেষ হয়। ওই দিনই মামলাটির রায়ের দিন ঘোষণা করে আদালত। 13 মে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই দিন ধার্য করেন। এ সময় 4 আসামি আদালতে উপস্থিত ছিলেন। এর আগে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীরা মামলার নানা তথ্য প্রমাণ বিশ্লেষণ করে যুক্তি তুলে ধরেন। এরপর রায় ঘোষণার দিন ধার্য করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল জানান, মামলায় মোট 29 জন সাক্ষ্য দিয়েছেন। তিনি আরো বলেন, এসব সাক্ষ্য প্রমাণে প্রধান আসামি হিটু শেখের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। গত 6 মার্চ মাগুরা সদরের নিজ নান্দুয়ালি গ্রামের আসিয়া বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গেলে ধর্ষণ শেষে হত্যা চেষ্টার শিকার হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় আসিয়ার। এ ঘটনায় আসিয়ার মা আয়েশা আক্তার 8 মার্চ তার বড় মেয়ের শ্বশুর হিটু শেখ, শাশুড়ি জাহিদা বেগম, মেয়ে জামাই সজীব শেখ এবং সজীবের ভাই রাতুল শেখকে আসামি করে মামলা করেন। 4 আসামি কারাগারে। দাবি পূরণের আশ্বাসে অবশেষে আন্দোলন প্রত্যাহার করে নিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীরা। আজ থেকে ফিরবেন ক্লাস পরীক্ষায়। তবে দাবি পূরণ নিয়ে কোনো রকম গড়িমসি করলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের। শুক্রবার রাতে এসব কথা জানান বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইসুদ্দিন। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদনে বিস্তারিত। টানা 3 দিন আন্দোলনের পর শুক্রবার রাতে সরকারের দাবি পূরণের আশ্বাসে আন্দোলন থেকে সরে দাঁড়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে শুক্রবার শিক্ষা, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা। বৈঠক শেষে সন্ধ্যা 7টায় যমুনার সামনে অনশন ভাঙাতে আসেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরে তারা জানান, সরকার আগামী বাজেটে বরাদ্দ বৃদ্ধি, অস্থায়ী হল ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেট বৃদ্ধি করার মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে আবাসন সংকট নিরসনে আমাদের শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনা করে খুব দ্রুত অস্থায়ী হল নির্মাণের কাজ শুরু করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা ধৈর্য ধরেন, আপনারা আজকে আরেকখানে থেকে না প্লিজ। আমি বললাম ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা পরিবারের অংশ, সেভাবেই আমরা কাজ করব। সবকিছু রেসপন্সিবিলিটি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের তরফ থেকে আমি এবং আমার সম্মানীয় সদস্য গ্রহণ করছি। কিন্তু তাদের বক্তব্য স্পষ্ট না হয় যমুনার সামনে অবস্থানে অনড় থাকেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও ছাত্র প্রতিনিধিদের পক্ষে কথা বলেন শিক্ষক নেতা অধ্যাপক রইসুদ্দিন। বলেন, সরকার প্রত্যেকটি দাবি মেনে নিয়েছে। এ সময় তিনি আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। এই অর্জনে আমরা সবাই সন্তুষ্ট। আমরা আজকের এই মঞ্চ থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে আরেকটি ঘোষণা দিতে চাই, কোনো প্রকারের কোনো গড়িমসি এবং নয়সয় এবং আন্দোলনের পরিভাষায় গুজুম বাজুম এইটা যদি পরিদৃষ্ট হয়, আমরা ইনশাআল্লাহ যে অভিজ্ঞতা অর্জন করেছি আমরা ঘরে বসে থাকবো না। আবাসন সংকট দূরীকরণ, আসন্ন বাজেটে কোনো ধরনের কাটছাট না করে পূর্ণাঙ্গ বাজেট বাস্তবায়ন ও দ্রুত সময়ের মধ্যে হল নির্মাণ সহ 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে
গত বুধবার থেকে আন্দোলন করে আসছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শুক্রবার শাহবাগ থানা ঘেরাও করে শিক্ষার্থীরা। 48 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার না করা হলে রোববার সকালে আবারও থানা ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছেন তারা। সাম্য হত্যার ঘটনায় এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের। এ সময় তারা সোহরাওয়ার্দী উদ্যানকে মাদকমুক্ত করার ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। থানা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, 48 ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। ঘটনা তদন্তে আসামিদের গ্রেপ্তারে নিরলসভাবে কাজ করার কথা জানিয়েছে পুলিশ। 4-5 জায়গায় অপারেশন চালিয়ে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। তারপরেও আমরা সিসিটিভি ফুটেজ কিছু কালেক্ট করেছি এবং আমাদের যে প্রযুক্তিগত যে বিষয়টা আছে সেটাও আমরা কিন্তু কালেক্ট করছি, অ্যানালাইসিস করতেছি। আমরা আশাবাদী যে দ্রুত সময়ের মধ্যে এই আসামিদের আসল যারা এর সাথেও জড়িত যারা আছে তাদেরকে আমরা দ্রুত ধরে ফেলতে পারবো। 48 ঘন্টার মধ্যেই তারা অগ্রগতি জানাতে পারবেন। আর না হলে আমরা আবারও আমাদের শিক্ষার্থী সহ আমাদের সকল অন্যান্য শিক্ষক সহ আমরা শাহবাগ থানার কর্মকর্তাদের কাছে এসে বারংবার আমরা এই অগ্রগতি জানতে চাইব। 48 ঘন্টার মধ্যে যদি কোনো দৃশ্যমান পদক্ষেপ যে স্টেপ করে হত্যা করেছে তাকে যদি গ্রেপ্তার করা না হয় তবে আমরা শাহবাগ থানায় আবার অবস্থান নেব এবং যদি দেখি সেই অবস্থানে কোনো কার্যকর হচ্ছে না, তাদের মাথা ব্যথা হচ্ছে না, তবে এরপরে এর চেয়েও বড় জায়গায় এর চেয়ে বড় প্রতিষ্ঠানে আমরা যে অবস্থান কর্মসূচি এবং কঠোর অবস্থান কর্মসূচি নিব। জাতীয় ঐক্যমত্য কমিশনে বিএনপির চেয়ে ভালো সংস্কার প্রস্তাব আর কোনো রাজনৈতিক দল দেয়নি, এমন দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টির এক আলোচনা সভায় তিনি এমন দাবি করেন। বলেন, সংস্কার একটি দীর্ঘ প্রক্রিয়া, রাজনৈতিক দল ছাড়া সংস্কার করা সম্ভব না। তিনি আরো বলেন, জুন জুলাইয়ের মধ্যে সব সংস্কার প্রস্তাব নির্ধারণ করা হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। দেশে জনগণের নির্বাচিত সরকার দরকার। নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের এই পরিস্থিতিতে কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়। দীর্ঘ লড়াইয়ের পর অন্তর্বর্তী সরকারকে বসানো হয়েছে। হাজার হাজার গুম খুনের পর জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে সরানো হয়েছে। সাধারণ মানুষের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা ছিল সেটা প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের উচিত দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের কাছে দায়িত্ব বুঝিয়ে দেয়া। এই সংস্কার প্রস্তাব উত্থাপনের সময় আমরা বলেছিলাম যে রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে যদি কারো এর চেয়ে ভালো কোনো প্রস্তাব থাকে আমরা সেই প্রস্তাব সাদরে গ্রহণ করব। কাজেই নতুন কোনো প্রস্তাব তো আমাদের এই প্রস্তাবের বিরুদ্ধে না, পরিপূরক। কাজে সংস্কারের বিষয়ে বিএনপির চেয়ে অগ্রণী ভূমিকা বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল, আর কোনো শক্তি উপস্থাপন করে নাই। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, সবার আগে দরকার ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলা। শুক্রবার খুলনায় শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, আওয়ামী লীগ ট্যাক্স সেক্টরে যে দুর্নীতি করেছে তার অর্ধেক ঠেকানো গেলেও শিক্ষা বাজেট দ্বিগুণ ও স্বাস্থ্য বাজেট 3 গুণ করা যেত। আওয়ামী লীগ 2014, 18 ও 24-এ প্রবঞ্চনামূলক সরকার প্রতিষ্ঠা করেছিল, যার মধ্য দিয়ে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল। এর মুক্তির জন্য অনেক মানুষকে জীবন দিতে হয়েছে। খুলনা প্রেস ক্লাবের ব্যাংকোয়েট হলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে এই সেমিনার হয়। সেন্ট্রালাইজড অথরিটারিয়ান গভর্নমেন্টের সৃষ্টি হয়েছিল অবৈধভাবে শেখ হাসিনার সময়। যাই হোক, সেই রকম পরিস্থিতি থেকে মুক্তির জন্য আমাদেরকে শত সহস্র জীবন দিতে হয়েছে। সেই রকম পরিস্থিতি থেকে এই জাতিকে মুক্ত করার জন্য শহীদের যে রক্ত, তার রক্তের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা, সেটাকে ঊর্ধ্বে তুলে ধরে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে রূপান্তরিত করে সবার আগে বাংলাদেশ, এই নীতি আমাদের প্রতিষ্ঠা করতে হবে। অন্তর্বর্তী সরকার সঠিক পথে আছে এবং বাংলাদেশের জনগণ সরকারের সঙ্গে আছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গত 16 বছরে বাংলাদেশ এক ধরনের রাজনৈতিক ভূমিকম্পের মধ্য দিয়ে গেছে। শেখ হাসিনা সরকারের এক নায়কতান্ত্রিক শাসনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ সরকারের নানা দুর্নীতির চিত্র সামনে এসেছে। আওয়ামী লীগের আমলে প্রতি বছর প্রায় $16 বিলিয়ন দেশ থেকে পাচার হয়েছে। এ সময় দেশের যা ধ্বংস হয়েছে, অন্তর্বর্তী সরকার তার সবকিছুই ঠিক করার চেষ্টা করছে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। জনগণ পাশে থাকায় পরিবর্তনে আশাবাদী তিনি। স্পষ্ট করে বলেন, সবকিছু ঠিক থাকলে এবছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের আয়োজন করা হবে। প্রাণে বাঁচল বিমানের 71 যাত্রী। তাদের নিয়ে নিরাপদে ল্যান্ড করে চাকা খুলে যাওয়া কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিমান বাংলাদেশের ফ্লাইটটি। বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক ABM রওশন কবির জানিয়েছেন, পাইলট প্রথম চেষ্টাতেই শুক্রবার দুপুর 2:22 ফ্লাইটটি নিরাপদে অবতরণে সক্ষম হন। সুস্থ নিরাপদে নেমেছে যাত্রী এবং ক্রু সহ সবাই। রিপোর্ট ফররুখ বাবুর। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসার সময় খুলে পড়ে বিমানের বাংলাদেশ এয়ারলাইন্সের এক চাকা। বিমানের বাঁ পাশের ল্যান্ডিং গিয়ার হিসেবে কাজ করে এই চাকাটি। শুক্রবার দুপুর 1:35 ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে আসে বিমানের ফ্লাইট BG 436। এতে এক শিশুসহ 71 জন যাত্রী ছিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পথে বাম পাশের ল্যান্ডিং গিয়ার চাকার সমস্যা দেখা দিলে কন্ট্রোল টাওয়ারকে জানানো হয়। তাৎক্ষণিক বিমানবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় সতর্কমূলক ব্যবস্থা নেয়। ফ্লাইটটি পরিচালনা করছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন বিল্লাল। উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান জরুরি অবতরণের কথা। পাইলটের বার্তা পাওয়ার সাথে সাথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয়। তৈরি রাখা হয় ফায়ার সার্ভিস। একটা বিকট আওয়াজ হলো, যেটা আমরা বুঝতে পারলাম যে কোনো একটা সমস্যা হয়েছে। তো পাইলট 2-3 বার বললো যে ল্যান্ডিং, কিন্তু ল্যান্ড করতেছে না, বারবার উড়াউড়ি করতেছে। যাত্রীরা সবাই একটু আতঙ্কে বয়েছিলাম আর কি। প্লেনটা ফ্লাই করার সাথে সাথে চাকা খুলে যায়, তাদের সে দায়িত্বটা কোথায় সে পালন করছে? আকাশে উঠছে তখনই ওনারা বুঝতে পারছে, সম্ভবত আগে আমাদের বলে নাই। যখন আমাদের ঢাকায় আসার পর বিমানটা নামবে তখন ওনারা বলছে যে জরুরি ল্যান্ডিং করতে হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ABM রওশন কবির জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পর চাকা খুলে যাওয়ার খবরে ফ্লাইটটি ইমার্জেন্সি ঘোষণা করা হয়। এখানে তো আপনার দুইটা 4টা হুইল থাকে, এর মধ্যে একটা হুইল যেহেতু খুলে গেছে, ওই সাইডে তো আপনার একটা হুইল ছিলই, যার ফলে নর্মালি মানে সেফলি ল্যান্ড করছে। যাত্রী ছিল 70+1। টেকআপ করে কিছুক্ষণ পরে এটা এয়ার কন্ট্রোল থেকে বলা হয় যে একটা হুইল খুলে গিয়েছিল, খুলে পড়ে গেছে, এবং পরবর্তীতে তারা পাইলট ইন কমান্ড যিনি ছিলেন তাকে জানিয়েছে। তিনি জানার পরে এয়ারক্রাফটের ভিতরে যে ফ্রিকেশন নেওয়ার দরকার সেগুলো নিয়েছিলেন, এবং উনি ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছিলেন এয়ারক্রাফটের ভিতরে। বিমানের বিশেষজ্ঞ দল জানিয়েছে, পেছনের এক চাকাতেও বিমান জরুরি অবতরণ করতে পারে। স্বাভাবিক রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অন্যান্য ফ্লাইটের উড্ডয়ন। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। মোংলা বন্দরে 8টি গুরুত্বপূর্ণ পদ শূন্য বছরের পর বছর। 13টি পদে দায়িত্ব পালন করছেন ডেপুটেশনে থাকা কর্মকর্তারা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র মেনে পদোন্নতি বা পদায়ন বোর্ড বসাতে পারেনি কর্তৃপক্ষ। অর্থনীতিবিদরা বলছেন, বন্দরের উন্নয়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমলাতান্ত্রিক জটিলতা। দ্রুত বন্দরের শূন্যপদ পূরণের দাবি ব্যবসায়ীদের। মোংলা প্রতিনিধি জসিম উদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখা মোংলা সমুদ্র বন্দর ঘিরে বাস্তবায়ন হচ্ছে কয়েকটি মেগা প্রকল্প। বন্দরের সক্ষমতা বাড়ানোর এত সব কর্মযজ্ঞ চললেও উপপ্রধান প্রকৌশলী, ডেপুটি ট্রাফিক ম্যানেজার, পরিচালক, নির্বাহী প্রকৌশলী সহ 8টি পদ শূন্য দীর্ঘদিন। কর্মকর্তাদের যদি পদোন্নতি একটি স্বাভাবিক প্রক্রিয়া, এই প্রক্রিয়া যদি ব্যাহত হয়, কর্মকর্তাদের মানসিক যে প্রশান্তি এটা না থাকলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে। ব্যবসায়ীরা বলছেন, টেকসই বন্দর ব্যবস্থাপনার জন্য মোংলা বন্দরের কর্মকর্তা নিয়োগ, পদায়ন বা পদোন্নতি এসব মন্ত্রণালয়ের পরিবর্তে বন্দর কর্তৃপক্ষের হাতে থাকা উচিত। নিয়োগের প্রাথমিক কাজটা আমাদের মোংলা পোর্ট থেকে করা উচিত। তারপরে যদি সরকারি কোনো নীতিমালা থাকে তারা সেটাকে ভেটিং করে দিবে যে না ঠিক আছে, কিন্তু
প্রাথমিক নিয়োগটিও আমার মনে হয় মোংলা পোর্টের যারা আছে মোংলা পোর্টের হাতেই থাকা উচিত। এটা যত দ্রুততার সঙ্গে সম্ভব তাদের পদোন্নতি কিংবা পদায়ন এবং বন্দরের কার্যক্রম চালানোর জন্য যে সমস্ত কর্মকর্তাগুলো দরকার তাদের প্রত্যেকটা চেয়ারে যেন জনবল থাকে এবং আমরা স্মুথলি কাজ করে বেরিয়ে আসতে পারি। অর্থনীতিবিদরা বলছেন আমলাতান্ত্রিক জটিলতা বন্দরের উন্নয়নের সবচেয়ে বড় বাধা। মোংলা পোর্টের বন্দরের জন্য অন্যতম প্রধান অন্তরায় হচ্ছে এই আমলাতান্ত্রিক জটিলতা, প্রশাসনিক জটিলতা এবং নির্ভর করা, তড়িৎ সিদ্ধান্ত নেওয়া নিতে পারা বা বিভিন্ন ব্যাপারে মন্ত্রণালয়ের পরে নির্ভর করা, এইটাকে একটা জায়গায় আনতে হবে, কমাতে হবে। পরিপত্র জারির পরও চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ গ্রেডের পদোন্নতি বোর্ড বসাতে পারেনি কর্তৃপক্ষ। যোগ্যতা অর্জনের পরও একই পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করতে হচ্ছে অনেক কর্মকর্তাকে। এ বিষয়ে কথা বলতে রাজি হননি বন্দরের কর্মকর্তা। আপনি বোর্ডের সাথে যোগাযোগ করেন, ঠিক আছে? আমাদের বোর্ড আছে, বোর্ডে জনসংযোগে যোগাযোগ করেন, ওখান থেকে ব্যবস্থা নিন, ঠিক আছে? জি, আপনি একটু ওনাদের সাথে যোগাযোগ করেন, তাহলে তথ্য দিয়ে দিবেন। মানে আপনি কিছু বলতে পারবেন না এই বিষয়ে? না। ডেপুটেশনে অনভিজ্ঞ কর্মকর্তাদের দিয়ে বন্দরের অতি গুরুত্বপূর্ণ 13টি পদ চালানো টেকসই বন্দর ব্যবস্থাপনার জন্য হুমকি, বলছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঐতিহাসিক লং মার্চ দিবসে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ থেকে ঘোষণা করা হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তির। এতে আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট তারিকুল ইসলামকে, সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলাম এবং মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল। লিটন খানের ছবিতে রিপোর্ট করেছেন নাবিল জাহাঙ্গীর। জুলাই গণ অভ্যুত্থান এবং কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতনে অগ্রণী ভূমিকা পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 5ই আগস্টের পরে নানা পট পরিবর্তনের মধ্য দিয়ে সংগঠনটির নেতৃবৃন্দের সম্মিলনে গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবার আত্মপ্রকাশ করল এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তি। শুক্রবার বিকেলে রাজধানীর গুলিস্তানে আবরার ফাহাদ এভিনিউতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ঘোষণা করেন যুব শক্তির আহ্বায়ক কমিটির সদস্যদের নাম। আহ্বায়ক হিসাবে আমি মনোনয়ন করছি অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম। পরে মঞ্চে ওঠেন জাতীয় যুব শক্তির সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলাম। জানান 131 সদস্যের কমিটি হবে যুব শক্তির। আমাদের এই পূর্ণাঙ্গ কমিটিটি হচ্ছে 131 সদস্য বিশিষ্ট কমিটি, যেখানে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট এবং আমাদের গুরুত্বপূর্ণ সিটি এবং গুরুত্বপূর্ণ জেলাকে প্রায়োরিটি দিয়ে এই পূর্ণাঙ্গ কমিটি আমরা একটা পাবলিকেশনের মাধ্যমে এবং আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সবাইকে জানিয়ে দিব। সংগঠনটির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম বলেন, গতানুগতিক রাজনীতির বাইরে এসে সামাজিক ও দেশের সমৃদ্ধির জন্য কাজ করবে যুব শক্তি। বহুরূপী চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে। চাকরি সংকট, উদ্যোক্তার পথে বাধা, প্রযুক্তিহীন শিক্ষা, মাদকের ভয়াবহ বিস্তার এবং অন্তঃসার শূন্য বাজার নির্ভর সংস্কৃতি তরুণদের বিপথে ঠেলে দিচ্ছে। এ সময় মানবিক করিডোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে বলে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। মানবিক করিডোরের প্রয়োজন আছে কিনা, সেই করিডোরের নিয়ন্ত্রণ কাদের কাছে থাকবে, সেই করিডোর দিয়ে কি পারাপার হবে, প্রত্যেকটা বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তে জাতীয় যুব শক্তি দেশের জনসাধারণের কল্যাণে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কুসংস্কার সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন নারী বিষয়ক সংগঠনগুলো। বিকালে মানিক মিয়া অ্যাভিনিউয়ে নারীর ডাকে মৈত্রী যাত্রার ব্যানারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। অভিযোগ করা হয়, নারী কমিশনের দাবিগুলোর ক্ষেত্রে ভয়, ভীতি ও হুমকির মুখে সরকার নীরব। শুভ মাহফুজের রিপোর্ট। শুক্রবার বিকেলে প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন নারীর ডাকে মৈত্রী যাত্রার এই সমাবেশে, যেখানে পাহাড় থেকে সমতল সব শ্রেণীপেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেয় এ আয়োজনে। বিভিন্ন সঙ্গীত, প্রতীকী প্রতিবাদের মাধ্যমে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা। গানে গানে, কখনো আবার নাচে কিংবা কবিতার ভাষায় নিজেদের অধিকারের কথা
স্মরণ করিয়ে দেয় অংশগ্রহণকারীরা। ঘোষণাপত্র থেকে দাবি তোলা হয় সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কুসংস্কার সৃষ্টিকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার। এছাড়া সম অধিকার প্রতিষ্ঠায় বাধা সৃষ্টিতে একটি পক্ষ অধিকারকে ধর্মের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়। দাবি তোলা হয় আসন্ন নির্বাচন থেকে 33% নারী প্রতিনিধি করার। জাতীয় ঐক্যের দোহাই দিয়ে নারী বা অন্য কোনো প্রান্তিক গোষ্ঠীর অধিকার, মর্যাদা ও সমাজ ন্যায্য অবস্থানের দাবিকে অস্বীকার করা যাবে না। আমরা মনে করিয়ে দিতে চাই, কৃষকের ভূমির অধিকার থেকে শুরু করে পরিবেশগত ন্যায্যতা প্রতিটি নারী সংক্রান্ত বিষয় এবং নারীর অধিকার একটি ন্যায় ভিত্তিক সমাজের নির্ণায়ক। নারী ও প্রান্তিক জনগণের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক, অর্থনৈতিক ক্ষমতায়নের অন্তর্বর্তী সরকারকে আশু পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্য চালিয়ে যাওয়ার প্রচেষ্টা আমরা মেনে নেব না। সমাবেশ শেষে বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে প্রতিবাদী শোভাযাত্রা নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ইন্দিরা রোড প্রদক্ষিণ করে অংশগ্রহণকারীরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। মাগুরায় বহুল আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ, 4 আসামি কারাগারে। দাবি মানার আশ্বাসে জগন্নাথ শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার, আজ থেকে ক্লাসে ফেরার ঘোষণা। ঢাবি ছাত্র সাম্য হত্যার বিচার দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম ছাত্র দলের। ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সরকার গঠন করে 31 দফা বাস্তবায়ন করা হবে, সরকারের উচিত দ্রুত নির্বাচন দেয়া, বলছেন বিএনপি নেতারা। চাকা খুলে গেলেও নিরাপদে শাহজালালে অবতরণ করেছে কক্সবাজার থেকে আসা বিমান, পাইলটের দক্ষতায় বেঁচে গেল 71 যাত্রী। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews।